নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেটেলসের আরও নতুন একটা গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কেটেলস পরিবারের যারা রেগুলার লিসনাররা আজকের গল্পটা শুনছো, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কিন্তু আজকের গল্পের ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করো এবং তার সাথে হাইপ অপশানে গিয়ে একটা হাইপ দাও। আর যারা নতুনরা রয়েছো, মানে প্রথমবারের জন্য স্কেটেলসের গল্প শুনছো, তোমরা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্কেটেলসে আজ তোমরা শুনবে পলাশ বসু রায়ের কলমে একটি হাড়হিম করা তান্ত্রিক অভিশাপের গল্প, শোণিত হ্রদ। তবে আজকের গল্পে যাওয়ার আগে স্কেটেলসের এর আগের গল্প ডাকিনীর ভোগে তোমরা যে কমেন্টগুলো করেছিলে, আমি সেগুলো একটু তোমাদের জন্য পড়ছি। আসমানি আফরিন লিখছে, গল্পটি অন্যান্য গল্পের চেয়ে বেশ ভয়ঙ্কর, খুবই ভালো লেগেছে। মেঘা লিখছে, তোমার গল্প আমার সবসময় ফেভারিট, পারলে আমার নামটা নিও। রিয়া বণিক লিখছে, হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই, আজকের গল্পটা সত্যি অসাধারণ হয়েছে। এরকম একটা গল্প দিয়ে বছরটা শেষ হবে সত্যি ভাবতে পারিনি। চিত্রা দাস লিখছে, অসাধারণ গল্প আর খুবই ভয়ঙ্কর। তোমাকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দাদা, নতুন বছর তোমার খুব ভালো কাটুক, ভালো থেকো, সুস্থ থেকো। উত্তম দাস লিখছে, ইন্দোর মধ্যপ্রদেশ থেকে শুনছি, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ও আপনার টিমকে, আপনার সমস্ত গল্পগুলো বেশ ভালো লাগে। গল্পের শেষ ভাগে মায়ের যে আহ্বান তা সত্যিই দারুণ ছিল, ভালো লাগলো গল্পটি। পরের গল্পের জন্য অপেক্ষায় রইলাম। এই চ্যানেলের সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কারণ সেটা করলে ইন্ট্রোটা অনেকটাই বড় হয়ে যেত। তাই বলে কিন্তু তোমরা আবার আমার উপর অভিমান করে কমেন্ট করা বন্ধ করো না। আমার আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে এখন শুনছো সেটা কিন্তু অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। স্কেটেলসের গল্প শোনার পাশাপাশি যদি তোমার নিজের জীবনে কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে আর সেটা যদি তুমি স্কেটেলসে এসে তোমার নিজের গলায় শোনাতে চাও, তাহলে তার জন্য কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রেখেছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো। তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে জুড়তে চাও, তাহলে আমার ফেসবুক এবং ইনস্টা আইডি আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি স্কেটেলসের আজকের গল্প, পলাশ বসু রায়ের কলমে শোণিত হ্রদ। রাজার রক্ষীরা হ্রদের চারপাশে পর্বতের ন্যায় দাঁড়িয়ে আছে, যেখানে 3 জন বন্দী বিদ্রোহীকে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় লেকের কাছে টেনে নিয়ে যাওয়া হলো। দয়া করে আমাদের হ্রদে নিক্ষেপ করবেন না, সারা জীবনের জন্য আমাদের দিয়ে দাসত্ব করান, কিন্তু দয়া করে আমাদের হ্রদে নিমজ্জিত করবেন না। হ্যাঁ, তোমরা কল্পনাতীত ভয়ানক যন্ত্রণা পাওয়ারই যোগ্য। হ্রদের জল যতই শান্ত দেখাক, বন্দীরা কিন্তু এর ধারে কাছেও আসতে চাইতো না। বন্দীদের কান্না ভীতিকর, অনিবার্য অপেক্ষায় চরম যন্ত্রণার অন্তহীন এক ভয়। হঠাৎ একজন বন্দী মরিয়া হয়ে অপ্রত্যাশিত কিছু করলেন। তিনি একজন সৈনিকের কোমর বেল্ট থেকে একটি ছোট ছোরা বের করে নিলেন এবং চিৎকার করে বললেন, আমার কাছে এসো না, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার দ্বারের কাছে কেউ এসো না। রক্ষীরা প্রত্যেকটি বেরোনোর পথ আটকানোর জন্য প্রস্তুত। বন্দীদের পালানোর কোনো উপায় নেই। বন্দী চিৎকার করে বলল, আমি কখনোই আটকা পড়ব না, আমার মুক্তি আমারই হাতে। সে তার ঘাড় বরাবর তলোয়ার চালায়। তার ঘাড় জুড়ে রক্ত ছড়িয়ে পড়ে এবং সে পড়ে যায়। আশেপাশে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক গ্রামবাসী একজন সঙ্গীকে জিজ্ঞেস করলেন, হ্রদের জল তো খুবই শান্ত, সেখানে কোনো কুমিরও তো নেই, আর তাছাড়া হ্রদের জলও তো বিষাক্ত নয়, বাইরে থেকে কোনো বিপদ ঘটারও সম্ভাবনা নেই। তবুও বন্দীরা হ্রদের জলকে ভয় পায়, এর কারণ কি?
বর্তমান সময় 2023। বেতুয়া বাঁধের দিকে হুন্ডাই ক্রেটা চালাচ্ছে 4 জন যুবক। তারা গোল্ডেন বাটন ইউটিউব চ্যানেল প্র্যাঙ্ক বাস্টার্সের মালিক রাহুল, মাজাহার, ঋষভ, রোহিত। লাইভ স্ট্রিমিং করছেন ওরা। হ্যালো বন্ধুরা, আমি রাহুল। প্র্যাঙ্ক বাস্টার চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আপনাদের সমর্থনে আমরা 10 লাখ সাবস্ক্রাইবার পার করেছি, আর তাই জন্য আজকে আমরা করতে যাচ্ছি ইউটিউবের ইতিহাসের সবচেয়ে বড় প্র্যাঙ্ক, সরাসরি লাইভে। এই ছেলেগুলো ভারতের সবচেয়ে বড় প্র্যাঙ্ক চ্যানেল চালায়। তারা হাস্যকর মজার মজার কৌতুক প্র্যাঙ্ক তৈরি করে, যা সারা ভারত জুড়ে জনপ্রিয় হয়ে যায়। দর্শকরা এদের কাজের জন্য খুব পছন্দ করে, ভালোবাসে। কিন্তু বেশ কিছু মানুষ এদের বিরুদ্ধে বক্তব্য রাখেন, কারণ তাদের মনে হয় এরা ভিডিও করার জন্য মানুষদের বিব্রত করে। এ যাবৎকালের সবচেয়ে বড় প্র্যাঙ্ক শুরু করার জন্য ওরা এসে দাঁড়ালো বাঁধের কাছে। ওরা 4 জন ধীরে ধীরে নিজেদের জায়গা মতো তৈরি হলো। একজন ক্যামেরা নিয়ে শুটিং করতে শুরু করলো। প্রায় 200 জন লোক বেথুয়া ড্যামে স্নান করছে। ওদের মধ্যে একজন জলে নেমে পড়ল, যখন অন্যজন সাঁতার কাটছিল, কিন্তু খুব বেশি দূরে নয়। শেষ এবং চতুর্থ সদস্য গাড়ি স্টার্ট করার জন্য প্রস্তুত হয়ে ড্রাইভার সিটে বসে রইল। হঠাৎ রোহিত চিৎকার করে উঠল, পিরানা, পিরানা! ও মাই গড, আমাকে বাঁচাও, আমার একটি আঙুল হারিয়েছে, আমাকে বাঁচাও। হ্রদের জল থেকে লাল রঙের বুদবুদ বের হতে লাগলো। সবাই আতঙ্কে নীল হয়ে গেল। মানুষজন মাংসাশী মাছের খাদ্য হওয়ার ভয়ে দিশেহারা হয়ে ড্যাম থেকে বেরিয়ে এদিক ওদিক এলোমেলোভাবে ছুটতে লাগলো প্রাণ বাঁচানোর তাগিদে। 200 জন মানুষ, পুরুষ, মহিলা, বাচ্চারা ছুটে আসতে শুরু করলে প্রচণ্ড বিপর্যয়ের সৃষ্টি হয়। পুরো দৃশ্যটার শুটিং করছিলেন রাহুল। এত বড় মাপের এটি সবচেয়ে বড় প্র্যাঙ্ক। এরই মধ্যে জলে থাকা ছেলে দুটি সাঁতরে তীরে ফিরে আসে এবং গাড়িতে উঠে যায়। ড্রাইভার তৈরিই ছিল। সে গাড়ি স্টার্ট করল এবং দ্রুত বুলেট বেগে কিছুক্ষণের মধ্যেই নিরাপদ অঞ্চলে চলে এলো। মানুষ বুঝতে পারার আগেই যে এটি একটি মজার খেলা ছিল এবং সবটাই সাজানো হয়েছিল, তারা সেখান থেকে বেরিয়ে গেছিল। তারা নিরাপদ দূরত্বে পৌঁছে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো। ও ভাই, কি হাসি পাচ্ছিল ভাই! ভাই, আমি দারুণ মজা পেয়েছি। এই ভিডিওটা একটা টাকা ছাপানোর মেশিন হবে, বিশাল অর্থপ্রাপ্তি আর সাথে ভিউ। টাকা ভাই, শুধু টাকা। 4 জন এবার গাড়ি ঘোরালো হোটেলের উদ্দেশ্যে। 15 মিনিট চলার পর তারা একটি গ্রামের দিকে এসে পৌঁছালো, যেখানে একটি সাইনবোর্ড দেখলো তারা, বিভ্রা গ্রাম, আগে যাবেন না। আমরা কি এগিয়ে যাব? একটা সতর্কমূলক বার্তা আছে এখানে। রাহুল সবার থেকে জানতে চাইল। আপনি এগিয়ে যাওয়ার সাহস করবেন না। আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। একটি রুক্ষ কণ্ঠস্বর প্রতিধ্বনিত এবং গর্জন করে উঠল। হাতে লাঠি নিয়ে পেছনে দাঁড়িয়ে আছেন এক স্বাস্থ্যবান বৃদ্ধ। সবাই চমকে উঠল এবং প্রথমে কিছুটা ভয় পেয়েও গেল। ঋষভ জানতে চাইল, আপনি কে? তোমাদের চলে যেতে হবে। তোমাদের কোনো ধারণা নেই যে কি ধরনের সমস্যায় পড়তে যাচ্ছ তোমরা। ওই হ্রদটাই নরক। দেখুন, আমাদের নরক নিয়ে কোনো অসুবিধা নেই। দয়া করে আপনি আপনার কাজে মন দিন। তারা সাইনবোর্ডের পাশ দিয়ে চলে গেল। বৃদ্ধ লোকটি পিছন থেকে চিৎকার করে বলল, অভিশাপ এখনো। চার বন্ধু লেকের ধারে এসে দাঁড়ালো। লেকটি গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত। লেকটিকে একেবারে শান্ত, স্থির দেখাচ্ছিল।
গ্রাম জুড়ে ছড়িয়ে আছে এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। তবে লেকের উপরে এবং কাছাকাছি একটি অদ্ভুত নীরবতা বিরাজ করছে। লেকের আশেপাশে কারুর নড়াচড়াও ধরা পড়ে না, এমনকি একটি মাছও নয়। কোনো পাখিও লেকের উপরে উঠছে না। এটি এমন কিছু যা কিছুটা অদ্ভুত, তবে বিপদের কোনো লক্ষণ নেই। রাহুল লেকের শুটিং করতে শুরু করল। লেকের মনোরম দৃশ্যটি ভ্রমণের ব্লগ করার জন্য নিখুঁত লাগছিল। লেকের সেরা অংশটি হল তার রং এবং অস্বাভাবিক নীরবতা। মাঝার, ঋষভ এবং রোহিত তাদের গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ল এবং লেকের চারপাশে নৈমিত্তিক হাঁটা শুরু করে দিল। রাহুল হ্রদের ভিডিও শট তুলছিল। হঠাৎ সে কিছু অনুভব করল। একটি শিহরণ জাগানো শব্দ তার কানে ফিস ফিস করে উঠল। সে এক মুহূর্তের জন্য পিছনে ফিরে তাকালো এবং তারপরে ক্যামেরার দিকে ফিরতেই চমকে উঠল। ভয়ের শিহরণ বয়ে গেল সারা শরীরে। লেকের জলের রং ছিল লাল, বিশুদ্ধ রক্ত লাল, এবং সেখানে ভেসে উঠছে বেশ কিছু মৃতদেহ, যাদের চোখগুলো খোলা, যেন ওকেই দেখছে তারা। কি হয়েছে ভাই? কিছু না, আমি ঠিক আছি। চারিদিকে বাতাস বইতে শুরু করেছে এবং ভারী বৃষ্টিপাতের আগের মুহূর্তের মতো বায়ুমণ্ডল ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। রাহুল তখনও হ্রদ ও তার চারপাশের পরিবেশের ভিডিও শ্যুট করতে ব্যস্ত। রোহিত রাহুলকে চিৎকার করে বলল, ভাই এক কাজ কর, তুই আমার মুখের দিকে ফোকাস রেখে ভিডিও নে, আমি লোকের দিকে হাঁটতে শুরু করছি। আমাদের সাম্প্রতিক ব্লকবাস্টারের ঠিক পরেই এটা একটা ছোট রিল হবে, ওকে? হ্যাঁ হ্যাঁ, করা যাক। রাহুল শ্যুট করতে শুরু করল, কিন্তু এ কি? লেকের চারপাশ সাদা কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে মধ্যযুগীয় ভারতের একটি সাধারণ গ্রামের মতো জায়গাটির চারপাশে গ্রাম্য মানুষরা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের সবার মাঝে আছে কালো মুখের একজন লম্বা লোক, লাল চোখ, তবে মুখটি সম্পূর্ণ ঝাপসা। রাহুল ভাই সাবধান! ভিডিওটি শ্যুট করার সময় রাহুল লক্ষ্য করেননি যে সে প্রায় লেকের ধারে এসে গিয়েছিল এবং মাঝারও তাকে সতর্ক করার জন্য চিৎকার করে উঠল। রাহুল এক মুহূর্তের জন্য জলের উপর পা রাখল এবং তার চোখের সামনে সব অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। সে দেখতে পাচ্ছে সব জায়গায় শুধুই নিকষ কালো অন্ধকার। ক্যামেরাটা তার হাত থেকে পড়ে গেল। সে প্রায় জ্ঞান হারিয়ে ফেলল এবং লেকের জলের উপর পড়তেই যাবে এমন সময় ঋষভ দৌড়ে এসে তাকে ধরে ফেলল। চল আমরা এখান থেকে চলে যাই, বৃষ্টি আসতে চলেছে। ওরা চারজন গাড়িতে উঠে পড়ে তাড়াতাড়ি। তাদের গাড়ি স্টার্ট করে এবং গ্রাম থেকে পালিয়ে যায়। অজানা গোপন রহস্য চাপা পড়ে যায়, থেকে যায় লুক্কায়িত। মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং ঝড় হিংস্র রূপ নেয়। ওয়েদার তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। আমাদের উচিত দ্রুত গাড়ি চালিয়ে শীঘ্রই আমাদের হোটেলে পৌঁছানো। আমরা এখানে বেশিক্ষণ থাকার ঝুঁকি নিতে পারি না। স্থানীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এখানে জড়িত এবং ধরা পড়লে আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি। হ্যাঁ ভাই, আমাদের দরকার। সে তার বাক্য শেষ করার আগেই ভয়ার্ত কণ্ঠে জোরে চিৎকার করে ওঠে, না, আমাকে একা ছেড়ে দাও, তুমি শয়তান, আমাকে যেতে দাও। সে তার স্টিয়ারিং হুইলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং হুন্ডাই ক্রেটা রাস্তা থেকে সরে গেল একদম এক পাশে। এটি একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে একটি বিশাল বিস্ফোরণের শব্দ করে উল্টে রাস্তার বাইরে চলে গেল। ভাই তোর কি হয়েছে? গাইস, আমার সাথে কিছু একটা ঘটছে।
আমি কিছু অদ্ভুত ঘটনার চেহারা দেখতে পাচ্ছি। বন্ধু বন্ধু ঘুম থেকে ওঠ, গাড়িটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা একদম নতুন কিছু ছিল। বন্ধুরা, কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি আমার সামনে সাদা কুয়াশার মতো দেখতে পাচ্ছি কিছু অস্পষ্ট অবয়ব। তারা তারা আমাকে বারবার ফিরে আসতে বলছে। আমি এখন কি করি? ভাই, তোকে একটু শান্ত থাকতে হবে ভাই। আমরা এখন গভীর সমস্যার মধ্যে পড়েছি। আমাদের সামনে আরো বড় বিপদ আসতেই পারে। আমাদের গাড়িটা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আগে এটা ঠিক করতে হবে এবং এই নরক থেকে বের করতে হবে যেভাবেই হোক। কোনো চিন্তা নেই ভাই, তুই গাড়িতেই থাক আর বিশ্রাম নে। আমরা বাইরে গিয়ে দেখি যদি কারোর থেকে কোনো সাহায্য পাই। তারা তিনজন রাহুলকে ভিতরে রেখে গাড়ির বাইরে চলে যায়। সে একটা বিভ্রান্তিকর ঘোরের অবস্থায় ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং বিকেল হয়ে গেলেও আকাশ ছিল সম্পূর্ণ অন্ধকার। তারা তিনজন একজন মেকানিক বা কোনো গ্যারেজ খুঁজতে লাগলো। দুর্ভাগ্যবশত ওদের 1 কিলোমিটার ব্যাসার্ধে একটি গ্যারেজও ছিল না। হঠাৎ তারা একটি কুঁড়ে ঘর দেখতে পেল। সম্পূর্ণ হতাশ হয়ে তারা কুঁড়ে ঘরের দিকে ছুটে গেল। হ্যালো, ভিতরে কি কেউ আছেন? আমাদের সাহায্য দরকার, দয়া করে সাড়া দিন। ঋষভ আক্রমণাত্মক স্বরে চেঁচিয়ে উঠল। কুঁড়ে ঘর থেকে একটা ছায়া বেরিয়ে এলো। সাদা চুল আর দাড়ি, গোঁফওয়ালা একজন স্থূল মানুষ। তিনি সেই একই বৃদ্ধ যিনি তাদের লেকের দিকে যেতে বাধা দিয়েছিলেন। হ্যালো, মাফ করবেন, আমাদের একটু হেল্প দরকার। তোমাদের কেউ কি লেকের জল স্পর্শ করেছে? দয়া করে বলো। হ্যাঁ, আমাদের এক বন্ধু করে থাকতে পারে। সে কোথায়? তুমি কি তাকে একা রেখেছো? দ্রুত উত্তর দাও। হ্যাঁ, সে গাড়িতে এখন একা বিশ্রাম নিচ্ছে। আমাদের গাড়ি আসলে দুর্ঘটনায় পড়ে নষ্ট হয়ে পড়ে আছে তো, আর আমরাও আটকা পড়ে গেছি। আমি তোদের গ্রামের দিকে যেতে না করেছিলাম। এখন দেখ কি হয়েছে। এক্ষুনি হ্রদের দিকে দৌড়ো, নাহলে তুমি তোমার চতুর্থ বন্ধুকে চিরতরে হারাবে। আমাদের এখনো আশা আছে। দুবার না ভেবেই তারা ওই স্থান থেকে বেরিয়ে লেকের দিকে ছুটতে লাগলো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পরিবেশ কিছুটা কুয়াশাচ্ছন্ন ছিল। বৃদ্ধ লোকটি যথেষ্ট স্বাস্থ্যবান। তিনি চিৎকার করে বলতে থাকেন, যত তাড়াতাড়ি পারো দৌড়ো। শুধু একবার নিশ্চিত মনস্থির করো যে তোমার বন্ধুকে দেখতে পাওয়ার সাথে সাথেই তাকে হ্রদে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখবে। না করলে সে চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে। শীঘ্রই তারা 2-3 মিনিটের মধ্যে বিভ্রাগ্রামে পৌঁছে গেল। লেকের কাছে এবং হতবাক হয়ে তারা দেখতে পায় রাহুল লেকের দিকে হাঁটছে। এটা স্পষ্ট যে সে তার হুঁশে ছিল না। আরে রাহুল, কি করছিস? ফিরে আয়। রাহুল তাদের কথায় সাড়া না দিয়ে হ্রদের কাছে এগিয়ে যেতে থাকে। তোমাকে ওর কাছে যেতে হবে এবং তাকে যেভাবেই হোক হ্রদের জল স্পর্শ করা থেকে আটকাতে হবে। দুবার না ভেবে মাঝহার আর রোহিত রাহুলের দিকে ছুটে গেল এবং দুপাশ থেকে তার হাত ধরে তাকে পেছনে টেনে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু এটা খুবই অদ্ভুত, রাহুলের এত শারীরিক শক্তি কিভাবে গড়ে উঠল? তাকে আটকানো খুবই কঠিন হয়ে পড়ল। মাঝহার নিয়মিত জিমে যায়, সে দলের সবচেয়ে শক্তিশালী, কিন্তু সেও তাকে ধরে রাখতে পারছে না। বন্ধুরা, ওরা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা আমাকে যেতে দাও। রাজাজি ডাকছে, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সে মাঝহারের মুখে ঘুষি মারল। মাঝহার সেটা মোটেই আন্দাজ করতে পারেনি। কি রে? ঋষভ তার বাক্যটি সম্পূর্ণ করার আগেই রাহুল ঋষভের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। ওরা দুজনেই হতবাক হয়ে যায়। একটু ছাড়া পেয়েই রাহুল আবার লেকের কাছে চলে আসে। এবার রাহুল আর লেকের মাঝখানে এসে দাঁড়ালো সেই বৃদ্ধ লোকটি। রাহুলের চোখ জ্বলছে লাল হয়ে, মুখটা হিংস্র হয়ে উঠেছে। মানব দেহে
যেন কোনো দানব ভর করেছে। বৃদ্ধ লোকটিকে একেবারে শান্ত এবং দৃঢ় প্রতিজ্ঞ দেখাচ্ছিল। এই নিষ্পাপ আত্মাকে ছেড়ে দাও, সে কখনোই অনন্ত অন্ধকারে যাবে না। রাজাজি অপেক্ষা করছে। আপনি এটা বন্ধ করতে পারবেন না। যতদিন আমি বেঁচে আছি আমি এটা হতে দেব না। তিনি শিবের একটি মূর্তি বের করে রাহুলের মাথায় রাখলেন। আহত সিংহের মতো গর্জন করে উঠল রাহুল। ধীরে ধীরে সে শান্ত হয়ে গেল এবং জ্ঞান হারিয়ে ফেলল। ওকে তুলে নিয়ে হ্রদ থেকে পালিয়ে যাও। এই জায়গাটি যত তাড়াতাড়ি সম্ভব পরিত্যাগ করা দরকার। 3 বন্ধু রাহুলকে তুলে নিয়ে পালাতে থাকে। কাউকে দেখা না গেলেও তারা পেছন থেকে কান্নার শব্দ শুনতে পেল। পিছনে ফিরে তাকাবে না, শুধু সামনের দিকে তাকাও এবং দৌড়তে থাকো। 3 জন বন্ধু প্রাণপণে ছুটতে থাকে যতক্ষণ না তারা গ্রামের বাইরে এবং প্রায় লোকটির কুঁড়ে ঘরের দিকে না আসে। আমি তোমাদের বলেছিলাম লেকের ধারে কাছে না আসতে। 250 বছরের অভিশাপ এবং অগণিত আত্মারা। কি হয়েছে আমাদের বন্ধুর? এই মুহূর্তে তিনি কিংবদন্তি নিষ্ঠুর রাজার দ্বারা গ্রাস করার পথে আছেন। 250 বছর আগেকার ইতিহাস তার নিষ্ঠুরতা, অকল্পনীয় ব্যথা এবং যন্ত্রণার কথা জানতো। আমাদের এখান থেকে চলে যেতে হবে। 3 জন বন্ধু ঋষভ, মাঝহার, রোহিত মিলে রাহুলকে তাদের পিঠে বয়ে নিয়ে সেই লেক থেকে পালাতে থাকলো বৃদ্ধ লোকটিকে অনুসরণ করে। বৃষ্টি আর ঝড় আরো বিশাল আকার ধারণ করেছে। বৃদ্ধ ছেলেদের তার কুঁড়ে ঘরে নিয়ে গেলে রাহুল জ্ঞান হারিয়ে ফেলেছে। বৃদ্ধের ঘরের ভেতরটা একেবারে অন্ধকার। মনে হচ্ছিল সে একাই থাকে। এমন জায়গায় আপনি একা থাকেন কিভাবে? আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার পূর্বপুরুষরা এই জায়গা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার শপথ নিয়েছিল। আমার বাপ দাদারা যে শপথ গ্রহণ করেছিলেন তাতে আমিও আবদ্ধ। এই অভিশাপ থেকে আমরা রাহুলকে কিভাবে বাঁচাবো? প্রথমত একে সম্পূর্ণরূপে সুরক্ষিত করো। ও একটি অতিপ্রাকৃত সত্তার নিয়ন্ত্রণে আছে। এটি এমন একটি আত্মা যিনি 250 বছর ধরে বসবাস করছেন এবং গ্রাস করেছেন 100 আত্মা বা তারও বেশি। রাহুল সম্পূর্ণরূপে বিপদমুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য আমাকে একটি কঠিন আচার পালন করতে হবে। এই সব কিছুর পেছনের ইতিহাস আমাদের জানতে হবে। 3 বন্ধু রাহুলকে বেঁধে রেখেছিল শুধু নিশ্চিত করার জন্য যে সে নিজেকে মুক্ত করতে বা পালাতে না পারে। বাইরে তখনও প্রবল বৃষ্টি হচ্ছিল। ঘূর্ণিঝড় প্রায় চলছে। কাছেই শোনা গেল বজ্রপাতের শব্দ। আমাদের বলুন স্যার, এইসব কি? আমরা চরম বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছি ঠাট্টা করে, জনসাধারণকে খোঁচা দিয়ে সমগ্র ভারত জুড়ে বিশাল ফ্যান বেস তৈরি করে। তবে এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। তোমরা সবাই শিক্ষিত শহরের বাসিন্দা। গত 250 বছর ধরে বিদ্যমান কিংবদন্তিতে তোমরা কখনোই বিশ্বাস করবে না। স্যার, আমাদের সাথে যা ঘটছে তার পিছনের পুরো কারণটি আমাদের জানতে হবে। 3 জন মানুষ গত কয়েক ঘন্টা থেকে তাদের সাথে যা ঘটছে তাতে সম্পূর্ণ আতঙ্কিত। তারা অত্যন্ত সাহসী, বিশেষ করে মাঝহার। তারা প্রকাশ্য প্র্যাঙ্ক করেছে। তাদের প্রকাশ করা ভিডিওগুলিতে পুলিশকে পরিচালনা করেছে এবং এমনকি তাদের নিজের শহরের স্থানীয় রাজনৈতিক গুন্ডাদের কাছ থেকে হুমকিমূলক কলও পেয়েছে। কিন্তু তারা কখনোই ভয় পায়নি, বরং পূর্ণ শক্তি নিয়ে তাদের কাজ চালিয়ে গেছে। কিন্তু আজ প্রথমবারের মতো মাঝহার বুঝতে পারল ভয় পাওয়া কাকে বলে। সে একরকম বুঝতে পারে যে সে এমন একটি শক্তির সাথে লড়াই করছে যা মানুষের দেহের চেয়েও শক্তিশালী।
যেটা তাদের জ্ঞান আর ক্ষমতার বাইরে। এই গ্রামটি যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেটা নাগা এবং শুঙ্গা রাজবংশের কেন্দ্রস্থল। তাদের অঞ্চলটি আধুনিক দিনের মধ্যপ্রদেশের সীমানা ছাড়িয়ে বিস্তৃত। 1498 সালে মহারানী আলিয়াবাই সমস্ত জমির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তিনি অত্যন্ত দয়ালু এবং উদার ছিলেন, কিন্তু 1499 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সিংহাসনটি তার বড় ছেলে ধুম বর্মনের কাছে হস্তান্তর করা হয়। আলিয়াবাইকে উভয় বহিরাগত শত্রু যেমন বদি, গুপ্ত, মাঝদের সাথে লড়াই করতে হয়েছিল, যারা জমি দখল করতে চেয়েছিল। তাছাড়াও রানী আলিয়াবাইকে তার নিজের মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ লুকোনো শত্রুদের বিরুদ্ধে তার প্রতিরক্ষা স্থাপন করতে হয়েছিল। আলিয়াবাই 10 মহাবিদ্যায় দৃঢ় বিশ্বাসী ছিলেন। এটি একটি অতি প্রাকৃতিক সত্তার উপাসনা বা শক্তির একটি বিকল্প সংস্করণ। তিনি দামড়ি দেবী, দেবী কাল ভৈরবী এবং দেবী ধূমাবতীর পুজো করতেন। তিনি একজন অঘরী বাবা ভূরভূষণের কাছ থেকে নির্দেশনা পেতেন। তার নির্দেশেই তিনি হাকিনী সাধনার অনুশীলন করতেন। তিনি নানাবিধ ক্ষমতা অর্জন করেছিলেন এবং এটি শুধুমাত্র নিজের সুরক্ষার জন্যই ব্যবহার করতেন। কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। রাজসিংহাসন সংকটে পড়েছিল। রানীর 3টি ছেলে ছিল, যার মধ্যে বড় ছিল ধূম বর্মন, বাকি 2 রাজপুত্র নাবালক। একদিন যুবরাজ দুজনকেই তাদের মুখ, নাক ও চোখে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। রানী সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েন। তাকে সিংহাসনের একমাত্র ভরসা ধূম বর্মনকে কোনোভাবে বাঁচাতে হবে, কিন্তু রাজা হতে হলে তাকে মৃত্যু পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। মধ্যরাতে যখন কেবলমাত্র নিশাচররা বেঁচে থাকে, তখন রাজকুমার ধূম বর্মনকে শ্মশানের দিকে খালি পায়ে হাঁটতে হয়েছিল। সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে বিশুদ্ধ স্থান হলো শ্মশান, সব সাধনার জন্য আদর্শ স্থান। মৃতদেহে বসে দেন এবং পাতাল ভৈরবীর মন্ত্র 10,000 বার না থেমে জপ করতে হয়। রাজকুমার ধূম বর্মনকে যা বলা হয়েছিল তিনি ঠিক তাই করলেন। তিনি লাল চোখ দিয়ে শিয়াল, কাক, ঈগলের কান্না শুনতে পান, কিন্তু তিনি তার জপ বন্ধ করেননি। অবশেষে যখন তার জপ প্রায় শেষ হয়, তখন তার চোখের সামনে একটি উজ্জ্বল আলো জ্বলে উঠল। একজন সুন্দরী তার সামনে হাজির হলেন। ইনি ছিলেন দেবী মহাসুন্দরী, সুখের, সৌন্দর্যের দেবী। পুত্র, জপ বন্ধ করো, আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি। ধূম বর্মন জপ বন্ধ করেননি এবং তারপর আরো কিছুক্ষণ জপ করে যান। দেবী হঠাৎ কুৎসিত সুরে হেসে উঠলেন। আপনি পরীক্ষায় পাশ করবেন না, একটি ভয়ঙ্কর মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। ধূম বর্মন থামলেন না। তার মন্ত্র শেষ করে তবেই তিনি চোখ খুললেন। সূর্য উঠতে চলেছে, রাত শেষ। ধূম বর্মন তখনও লাশের উপর বসে আছেন। জপ শেষ করে তিনি উঠে দাঁড়ালেন, হাত তুলে বিড়বিড় করলেন, জয় পাতাল কালী। অঘরী বাবা ভূরভূষণ পিছন থেকে এসে ধূম বর্মনের কানে বিড়বিড় করলেন, তুমি হাকিনী তন্ত্র শক্তি আয়ত্ত করেছ, তুমি হবে অদম্য, অমর। রাজকুমার দেশে ফিরে আসার পর মহারানী আলিয়াবাই ধূম বর্মনকে রাজা উপাধিতে মুকুট পরিয়ে দেন এবং কয়েকদিন পর তিনি মারা যান। এখন ধূম বর্মন সমগ্র রাজবংশের রাজা হওয়ার পর তিনি প্রতিবেশী রাজ্যগুলিতে আক্রমণ শুরু করেন এবং তার জমি অধিগ্রহণ ও প্রসারিত করতেও শুরু করেন। তিনি তার মায়ের মতবাদের সম্পূর্ণ বিপরীত ছিলেন। রাজ্য সেনাবাহিনীতে জোরপূর্বক সৈনিক ভর্তির একটি আইন পাশ করেছিলেন, যা তার রাজ্যের প্রতিটি যুবককে মানতে হতো। শুধু তাই নয়, তিনি কৃষকদের জমি জোরপূর্বক কেড়ে নেন এবং মদ্য উৎপাদনে
যাকে বলা হতো মাদিরা, সেখানে ব্যবহার করেন, যেখান থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ এবং বিদেশি অস্ত্র ও গোলাবারুদের বিনিময়ে ব্রিটিশ ও ডাচ ব্যবসায়ীদের কাছে রপ্তানি করেন। ফলে দলে দলে জনগণ রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং মুক্তি সেনা সহায় নামে একটি বিদ্রোহী দল তৈরি শুরু করে। এই বিদ্রোহী গোষ্ঠীটি একদল কৃষক দ্বারা গঠিত হয়েছিল, যাদের জমি রাজা তাদের থেকে কেড়ে নিয়েছিল। মুক্তি সেনা রাজার বিরুদ্ধে যুদ্ধ করবে এমন তরুণ যোদ্ধা সংগ্রহ করে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাত্রা শুরু করে। ধূমবর্মন সব সাধনা শেষ করে রাজা হওয়ার পর ভেবেছিলেন তার রাজ্যের জনগণের উপর তার নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে। শুধু তাই নয়, তিনি হাকিনী তন্ত্রকে অর্জন করেছেন। তাই তিনি ভাবতে শুরু করেছিলেন যে তিনি অজেয়। তিনি নিজেকে ঈশ্বরের সমকক্ষ ভাবতে থাকেন এবং কেউ ঈশ্বরকে চ্যালেঞ্জ করতে পারে না, এই ধারণার বশবর্তী হন। কেউ এমন করলে অপরাধীকে সবচেয়ে ভয়ানক শাস্তির মুখোমুখি হতে হবে, যা কল্পনার বাইরে। ভোগ করতে হবে কল্পনাতীত যন্ত্রণা। ধূমবর্মন তার গুরু অঘরী বাবা ভূরভূষণের কাছে গিয়ে তাকে বললেন, বাবা, আমি ক্ষমতাবান হয়েছি আপনার কৃপায়। এই সব আপনার আশীর্বাদের ফল। আমার সব ভাই মারা গেছে এবং আমাকেও প্রতিরোধ করার জন্য আর কেউই বেঁচে নেই, এমনকি আমার মাও নয়। কিন্তু এখন আমার রাজ্যের লোকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। আমি তাদের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারে পৌঁছে দিতে চাই, যেখানে তারা অনন্তকালের জন্য অত্যাচারিত হবে। প্রাণ যতক্ষণ আছে শরীরকে যন্ত্রণা দেওয়া যায়, মৃত্যুর পর সব শেষ। কিন্তু মৃত্যুর পরেও যদি যন্ত্রণা চলতেই থাকে, আমি তোমাকে পথ দেখাবো, যে পথে তুমি সন্তুষ্ট করতে পারবে পাতাল দেবী, ধামরি এবং ধূমাবতীকে। একবার আচারটি সম্পন্ন হলে চূড়ান্ত শাস্তির পর্যায় তৈরি হবে এবং কেউ বিদ্রোহ করা তো দূরের কথা, তোমার দিকে চোখ তুলে তাকাতে সাহস করবে না। তোমরা শুনছো স্কেইডেলসের আজকের গল্প শোণিত হ্রদ। গল্পটা এতদূর পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো এবং তার সাথে হাইপ অপশানে গিয়ে একটা হাইপ দাও। আর আমার চ্যানেল স্কেইডেলস যদি তুমি প্রথমবারের জন্য শোনো, তাহলে আরও এইরকম বিভিন্ন স্বাদের রোমহর্ষক বাংলা অডিও স্টোরি শুনতে এখনই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে নাও। স্কেইডেলসের গল্প শোনার পাশাপাশি তোমার নিজের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে আর স্কেইডেলসে এসে তুমি যদি সেটা তোমার নিজের গলায় সকলকে শোনাতে চাও, তাহলে তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে আমাকে সরাসরি মেসেজ করো। দুষ্ট রাজা এবং অঘরী উভয়ই বিভ্রা গ্রামের কাছে গিয়ে তাদের আচার অনুষ্ঠান শুরু করেন। এটি তন্ত্র সাধনার সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভয়ঙ্কর আচারগুলোর মধ্যে একটি, শোণিত আহুতি। প্রথমে একটি 18 বছর বয়সী কিশোরী, যে সম্প্রতি মারা গেছে, তার হৃৎপিণ্ড সাবধানে কেটে ফেলতে হবে। তারপর পাতাল ভৈরবী মন্ত্র 1000 বার জপ করার সাথে সাথে পাতাল দেবীকে ওই হৃৎপিণ্ড নিবেদন করতে হবে। এরপরেই পরের অংশটি আসে। উভয়ই তাদের নিজস্ব রক্তের ফোঁটা উৎসর্গ করবে শোণিত হ্রদে এবং একটি লাল ফুল একই সাথে বিভূতি অর্থাৎ ছাইতে ডুবিয়ে নিবেদন করবে লেকের জলে। অনুষ্ঠানের গনগনে আগুন লাল হয়ে জ্বলছিল। অগ্নিশিখাগুলো উঁচু হয়ে আকাশ স্পর্শ করতে চাইছিল। আকাশটাও তাল মিলিয়ে লাল হয়ে উঠেছিল। পরিবেশটা এমন হয়ে গিয়েছিল যেন নরক থেকে সমস্ত দানব এসে জায়গাটা ঘিরে ফেলে কৌতূহল নিয়ে দেখছে কি ঘটছে। রাজা এবং অঘরী উভয়ই হ্রদে নিজেদের শরীর থেকে 11 ফোঁটা রক্ত প্রদান করলেন। অঘরী 3 জন সহকারী তাদের দুজনের পিছনে দাঁড়িয়ে কেবল ঘন্টা বাজাচ্ছে
তাদের অন্য হাতে ধরা জ্বলন্ত মশাল। তারা সমানে কাল জাগরণী মন্ত্র উচ্চারণ করছে। কাল জাগরণী মন্ত্র হলো সেই মন্ত্র যা 3টি শক্তিকে অর্থাৎ ডামরী, পাতাল দেবী এবং ধূমাবতীকে জাগ্রত করতে ব্যবহৃত হয়। মন্ত্র জপ কোনো মূল্যে থামানো উচিত নয়। এই রিচুয়ালের শেষ পর্যায়ে এবং সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে তখনও আসা বাকি ছিল। অঘরী এবং দুষ্ট রাজা উভয়ই ছুরি বের করে তাদের নিজের নিজের শরীরের একটি ছোট অংশ কাটলো কাঁধ থেকে, আর সেই কর্তিত চামড়া জ্বলন্ত আগুনে নিবেদন করলো। পিছন থেকে 3 জন রাজকীয় রক্ষী এসে অঘরীর সহযোগীদের ধরে ফেলে এবং তাদের গলা 2 ভাগ করে ফেলে। মাটিতে এত রক্ত ছড়িয়ে পড়ল যে সেই রক্ত লেকের জলে মিশে লেকটাকে রক্তিম করে তুলল। শেষ পর্যায়ে সম্পূর্ণ অঘরী বাবার সেই 3 জন সহকারী সম্পূর্ণরূপে শুদ্ধ চিত্তের নিঃস্ব মানুষ, যারা তাদের পরিবার, পার্থিব সুখ, মোক্ষ লাভের জন্য বিসর্জন দিয়েছেন। চূড়ান্ত পর্যায়ে 3 জন খাঁটি হৃদয়ের মানুষের রক্ত অন্তর্ভুক্ত ছিল। আচার সম্পন্ন হওয়ার পর লেক থেকে একটি লাল ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো এবং একটি বিশাল অন্ধকার প্রতিকৃতি আবির্ভূত হলো। একটি ভয়ঙ্কর নিষ্ঠুর কণ্ঠ উচ্চ স্বরে বলে উঠল, আমি আপনার তর্পণে খুশি। আজ থেকে আপনি এই শোণিত হ্রদের মালিক। যে কোনো জীবিত ব্যক্তি বা মৃত্যুর সন্নিকটে যে কোনো ব্যক্তি যদি সেই ব্যক্তির দেহ জল স্পর্শ করে, তবে তার আত্মা মৃত্যুর পরেও এখান থেকে পালাতে পারবে না এবং আত্মা চিরকাল চিরকাল পাতাল দেবীর ধৃতদাস হয়ে থাকবে। বৃদ্ধ লোকটি শেষ পর্যন্ত 30 মিনিট ধরে সমানে কথা বলার পর থেমে গেলেন। বাইরের পরিবেশটা পুরো অন্ধকার, ঝড় হচ্ছিল। সেই দিন থেকে শোণিত হ্রদের অন্ধকার কিংবদন্তি শুরু হয়েছিল। যে কোনো অপরাধী যারা রাজার বিরুদ্ধে আওয়াজ তুলত তাকে হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া হতো এবং তাৎক্ষণিকভাবে হ্রদে ফেলে দেওয়া হতো। সাধারণ মানুষ প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা কি ঘটছে, কিন্তু ধীরে ধীরে হ্রদের গভীর থেকে শোনা যাচ্ছে আটকা পড়া আত্মার আর্তনাদ। মানুষজন এই দুষ্ট রাজার জন্য চরম আতঙ্কিত হয়ে থাকতে শুরু করে। যে কোনো অপরাধী ছোটখাটো অপরাধ করলে তার মৃত্যুদণ্ড কার্যকর করে রক্তাক্ত জলাশয়ে নিক্ষেপ করা হতো। গভীর রাতে মৃত্যুর পর তাদের মৃত আত্মার আর্তনাদ শোনা যেতে লাগলো। শীঘ্রই শোণিত হ্রদ সন্ত্রাসের একটি জীবন্ত উদাহরণ হয়ে উঠল। লোকেরা জানতো যে রাজা ধূমবর্মনের হাঁকিনি শক্তি আছে। তিনি নিরপরাধ মানুষের আত্মাকে কৃতদাস করে চিরকালের জন্য অন্ধকার জগতে বন্দী করে রাখতে পারেন। তাই তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে সাহস করেনি। রাজার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল বিপ্লবী দল মুক্তি সেনা। মুক্তি সেনার উদ্দেশ্য ছিল সঠিক পরিকল্পনার সাহায্যে রাজাকে তার সিংহাসনচ্যুত করা, কিন্তু রাজা সর্বদা তার 5-6 জন বিশেষ অনুগত নিষ্ঠুর হিংস্র দেহরক্ষী দ্বারা সুরক্ষিত থাকতেন। একদিন 2 জন আততায়ী যারা মুক্তি সেনার বিপ্লবী ছিল তারা রাজাকে হত্যার চেষ্টা করেছিল। তারা প্রায় সফলও হয়ে যেত, কিন্তু কোনোভাবে রাজাকে তার অনুগত দেহরক্ষীরা শেষ মুহূর্তে বাঁচাতে সক্ষম হন। মুক্তি সেনার 2 বিপ্লবীকেই বন্দী করা হয় এবং রাজা তাদের হ্রদে নিক্ষেপ করার নির্দেশ দেন। বিপ্লবীরা হ্রদের জলে মারা যাওয়ার আগে তাদের নিজের শরীরে ছুরি দিয়ে হত্যা করে। তবে রাজাকে রক্ষা করতে গিয়ে একজন রাজার অনুগত দেহরক্ষী গুরুতর আহত হন। রাজা ধূমবর্মন এমন নিষ্ঠুর এবং অপ্রত্যাশিত কিছু করেন যে তার ঘনিষ্ঠ মিত্রদের কেউই তার কাছ থেকে এমন পদক্ষেপ আশা করেনি।
বৃদ্ধ কয়েক মিনিটের জন্য থামলেন। ঋষভ জিজ্ঞেস করল, তারপর কি হলো আঙ্কেল? বৃষ্টি এবং ঝড় একই গতিতে চলছে বলে মনে হচ্ছে, বিশ্রামের কোনো লক্ষণ নেই। রাজা আহত দেহরক্ষীকে হ্রদে ফেলে দেওয়ার এবং তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেন। আমি চাই আমার একজন অনুগত দেহরক্ষী আমার শোণিত হ্রদের কারাগারের একজন কারারক্ষী হোক। আমি বিদ্রোহীদের মরণোত্তর শাস্তি প্রদান করার জন্য এই হ্রদ নির্মাণ করেছি। আমার এই বিশেষ কারারক্ষী তাদের সকলের হেফাজত করবে এবং মৃত্যুর পরেও তার দায়িত্ব পালন করবে। এটা সত্যি ভয়ঙ্কর ছিল। এখন তার নিজের মিত্ররা মনে করতে শুরু করেছে যে রাজা তার কাজের চেয়েও অনেক বেশি খারাপ। তাদের কেউ কেউ গোপনে মুক্তি সেনার সঙ্গে হাত মিলিয়ে নিল। অনুগত দেহরক্ষীর মৃত্যুদণ্ড সেনাবাহিনীর মধ্যে অনেকের কাছে গ্রহণযোগ্য ছিল না, কিন্তু রাজার অতিপ্রাকৃতিক ক্ষমতা থাকায় কেউ তার বিরোধিতা করার সাহস করল না। এক অন্ধকার রাতেই রাজা যখন সব সাধনা মানে মৃতদেহের উপর বসে ধ্যান করছিলেন, তখন তার মন ও আত্মা অর্ধ জীবন্ত অবস্থায় থাকে। একে অ্যাস্ট্রাল প্রজেকশন বলা হয়। এর অর্থ হলো সাময়িক ভিত্তিতে রাজার আত্মা মূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং রাজ্যে কি ঘটছে তা পরীক্ষা করার জন্য স্থান ও সময়কে নিয়ন্ত্রণ করে ভ্রমণ করে। একই সময় সেখানে একটি অনুষ্ঠান চলছিল যেখানে 3 জন যুদ্ধবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তাদের তাজা রক্ত পাতাল ভৈরবীকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। এটি হাকিনী সাধনার একটি অংশ এবং এটি প্রতি পাক্ষিক রাত্রে রাজার দ্বারা করা হতো। রাজকীয় দেহরক্ষীদের দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইতিমধ্যে রাজার আত্মা যখন অ্যাস্ট্রাল প্রজেকশন স্টেজে ছিলেন, তখন পাতাল ভৈরবীর অন্ধকার অবয়ব তার সামনে উপস্থিত হল। পুত্র, তুমি আমাকে সর্বদা সুখী ও সন্তুষ্ট রেখেছ। আমি তোমাকে সমস্ত সম্ভাব্য অশুভ শক্তি নিবেদন করেছি, কিন্তু শরীর ত্যাগ করে তুমি একটা ভুল করে ফেলেছ। শীঘ্রই নিজের শরীরে ফিরে যাও, নইলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। পাতাল ভৈরবী ঠিকই বলেছেন। 20 জন মুক্তি সেনা বিপ্লবী একটি আক্রমণাত্মক দল গঠন করে এবং রাজা যেখানে সব সাধনা করছিলেন সেখানে আক্রমণ করে। সাধারণ অবস্থায় রাজাকে হত্যা করা যায় না, কিন্তু ধ্যানের অবস্থায় তার দেহকে ধ্বংস করে শোণিত হ্রদে নিক্ষেপ করা যেতে পারে। 5 জন রাজকীয় দেহরক্ষীর সাথে মুক্তি সেনার লোকেদের একটি দুর্দান্ত যুদ্ধ হয়েছিল এবং সমস্ত মুক্তি সেনা লোক নিহত হয়েছিল, কিন্তু একজন মুক্তি সেনা রাজার দেহে তার আত্মা প্রবেশ করার আগেই একটি তলোয়ার নিক্ষেপ করে আঘাত করতে সক্ষম হয়েছিল। 5 রাজকীয় দেহরক্ষীরা সবাই আহত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে রইলেন। রাজা পাল্টা আঘাত করার চেষ্টা করলেন, কিন্তু বিপ্লবী তার পেটে ছুরি মেরে তাকে হ্রদে ফেলে দিল। তারপর কি হলো? সেদিন থেকে রাজা নিজেই নিজের তৈরি শোণিত হ্রদের মধ্যে আটকে আছে। সে পালানোর চেষ্টা করছে, কিন্তু তার কোনো উপায় নেই। একমাত্র উপায় তিনি যেটি করতে পারেন, হঠাৎ কুঁড়ে ঘরের পাশে হায়নার ভয়ানক চিৎকার শোনা গেল। মাঝার জিজ্ঞেস করল, ওটা কি চাচা? যখন দুষ্ট রাজা এই অঞ্চলের আশপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করে কিন্তু শোণিত হ্রদের থেকে বেশি দূরে যেতে পারে না, তখন তার কণ্ঠস্বর একটি হায়নার গর্জনের মতো শোনায়। সে চায় একটি মানব শরীরের বলি, যা তাকে আবার এই মানব জগতে ফিরে আসার পথ তৈরি করে দেবে।
কি করে সেটা সম্ভব হবে? আরও একজন পবিত্র আত্মার অধিকারী কোনো ব্যক্তি লেকের জলকে সামান্য স্পর্শ করে, তখন দুষ্ট রাজা সেই শিকারটি শরীরকে অধিকার করতে সক্ষম হবে। সেই হতভাগ্য রাজার নিয়ন্ত্রণে থাকবে এবং জলে গিয়ে নিজেই ডুবে যাবে। শিকারের মৃত্যু হওয়ার সাথে সাথে রাজা হ্রদের কারাগার থেকে মুক্তি পাবে এবং একটি শক্তিশালী সত্তা হিসেবে পৃথিবীতে রাজত্ব করতে শুরু করবে। আমি এখন বুঝতে পারছি যে সেখানে কি হয়েছিল। রাহুল তার লেকের ভিডিও শ্যুট করছিল এবং তার পরিহিত স্নিকারগুলি দুর্ঘটনাক্রমে হ্রদের জলকে কোনোভাবে স্পর্শ করেছিল, কিন্তু তার শরীরের কোনো অংশ কিন্তু জলের সাথে সরাসরি স্পর্শ করেনি। এই কারণেই দুষ্ট রাজার প্রেতাত্মা তার শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারেনি। তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন রাহুল পুরোপুরি বিপদ থেকে মুক্ত হয়। আপনি দয়া করে বলুন আমাদের কি করতে হবে। আমি জানি কি করতে হবে। দুষ্ট রাজা ধূমবর্মনের একটাই জিনিস ছিল যেটা সে হৃদয় দিয়ে ভালোবাসতো, তার রাজ মুকুট। ঘুমন্ত অবস্থায়ও সে সর্বদা সেটা নিজের কাছে রাখত। মুকুটটি 24 ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি। মুকুটটি রাজপ্রাসাদেরই আশেপাশে কোথাও লুকোনো আছে নিশ্চিতভাবে। আমি জানি যে সেই রাজপ্রাসাদ কোথায় হতে পারে। রাজা তোমার বন্ধুকে ধরার চেষ্টা করার আগে আমাদের যেতে হবে, অনুসন্ধান করতে হবে এবং মুকুটটি ধ্বংস করতে হবে। আমার এই কাজে তোমাদের একজনকে সঙ্গ দিতে হবে। আমি আপনার সাথে যাব। ঋষভ, রোহিত, তোরা দুজনেই এখানে থাক। রাহুল যাতে লেকের কাছে না যায় সেদিকে খেয়াল রাখ। বৃদ্ধ ও মাঝার ঝড়ের আবহাওয়ায় প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বাইরে চলে গেল। 1 দশক পর বৃদ্ধের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে দুষ্ট রাজার সন্ত্রাস ও আতঙ্ক থেকে একেবারে মুক্তি পাওয়ার। মাজারের কাছে একটি শক্তিশালী বিদেশি টর্চ লাইট ছিল যা পুরো এলাকাকে আলোকিত করছিল। আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, না হলে সময় তাড়াতাড়ি পেরিয়ে যাবে। প্রাসাদে পৌঁছতে আমাদের এখান থেকে 2 মাইল পার করতে হবে। চিন্তা করবেন না, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। এমন সময় বৃদ্ধের কুঁড়ে ঘরের কাছাকাছি আবার হায়ানার ভয়ানক আওয়াজ শোনা গেল। গর্জন এতই ভীতিকর ছিল যে ঋষভ আর রোহিত দুজনেই ভয় কেঁপে উঠল। তারা জানত যে এটা দুষ্ট রাজা গর্জন করে ডাকছে। রাহুল জেগে উঠল। তার চোখ সাদা, মুখ সম্পূর্ণ ফ্যাকাশে এবং তার অভিব্যক্তি ভীষণ অদ্ভুত। আমি আসছি আমার রাজা, আমি আসছি। আমি আসছি। ভাই একটু শান্ত হ ভাই, তোকে কিচ্ছু করতে হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। রোহিত রাহুলকে শান্ত করার চেষ্টা করল। রাহুলের হাত পা পিছনে বাঁধা, কিন্তু তার মাথা মুক্ত ছিল। সে রোহিতের উপর মাথা দিয়ে আঘাত করল। আমাকে ছেড়ে দাও। রোহিত যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। ঋষভ তাকে তুলে ধরতে এগিয়ে গেল। আবার হায়েনার গর্জন শোনা গেল। অন্যদিকে বৃদ্ধ আর মাঝার তাদের সর্বোচ্চ গতিতে প্রাসাদের দিকে ছুটছে। কাকা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কে এবং আপনি এই জায়গা সম্পর্কে এই সব কথা কিভাবে জানেন? দুষ্ট রাজার কথাই বা কিভাবে জানলেন আপনি? আপনি কে? সময় হলে তুমি সবকিছু এমনি জানতে পারবে। বৃদ্ধ লোকটির মনে কিছু ছিল যার ব্যাপারে সে সম্পূর্ণরূপে নিশ্চিত ছিল। সেই ভূতরে পরিত্যক্ত প্রাসাদ অবশেষে সামনে দেখা গেল। তাহলে
এইটাই সেই জায়গা। আমরা মুকুট কোথায় পাবো? চিন্তা করো না, আমি জানি কোন জায়গাটি সবচেয়ে নিরাপদ জায়গা ছিল রাজার জন্য, যেখানে কেউ খুঁজে বের করার চেষ্টা করবে না মুকুটটি। দুষ্টু রাজাকে হত্যা করার পর মুক্তিসেনা প্রাসাদ লুট করে এবং রাজকোষ থেকে সবকিছু নিয়ে যায়, কিন্তু তাদের কেউই সোনার মুকুটটা খুঁজে পায়নি। রাজা এটি এমন একটি অস্বাভাবিক জায়গায় রাখতেন যে কেউ কখনো তাকাবে না। চলো চলো ভেতরে যাই। অবশেষে তারা প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। এটি নরকের মতো ভীতিকর লাগছিল। মাঝার বিশাল দরজায় লাথি মারল, সেটা খুলেও গেল। ভেতরে ঘন অন্ধকার। সময় নষ্ট করো না, সোজা গিয়ে বাম দিকে ঘুরতে হবে। সব সময় টর্চ জ্বালিয়ে রাখবে। ওদিকে রোহিত মাটিতে পড়ে যাওয়ার পর রাহুল আর ঋষভের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। আমাকে যেভাবেই হোক যেতে হবে, আমার প্রভু আমাকে ডাকছে। ঋষভ থাকতে না পেরে রাহুলের মুখে একটা ঘুষি চালিয়ে দিল। রাহুল একটুও নড়ল না, এমনকি যন্ত্রণার বিন্দুমাত্র অভিব্যক্তিও তার মুখে ধরা পড়ল না। তার চোখ দুটো আস্তে আস্তে রক্তবর্ণ ধারণ করল। রাহুল নিজের মাথা দিয়ে ঋষভের বুকে আঘাত করল সজোরে। ভীষণ যন্ত্রণাদায়ক আঘাত পেল ঋষভ। পুনরায় হায়নার গর্জন শোনা গেল। আমি আসছি প্রভু, আমি আপনার কাছে আসছি, আমি আসছি। রাহুল আস্তে আস্তে ঝুপড়ি থেকে বেরিয়ে গেল লেকের দিকে লক্ষ্য করে। এদিকে প্রাসাদের মধ্যে বৃদ্ধ লোকটি বলল, ঘরটা অবশ্যই কাছাকাছি কোথাও হবে। রাজার বেডরুমটা আগে খুঁজতে হবে। মুকুটটি সিলিং এ কোথাও লুকিয়ে রাখার কথা, আমাদের খুঁজে বের করতে হবে। বৃদ্ধ লোকটি আর মাঝার অন্ধকারে চারিদিকে তাকালো। পরিত্যক্ত প্রাসাদটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। ভেঙে ফেলা হলেও তাতে রাজকীয়তার স্বাক্ষর ছিল। একসময় এটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত সম্পদবহুল, বিলাসিতা এবং ভয়ের চিহ্ন ছিল। প্রাসাদের প্রতিটা কোণে অন্ধকার আরো গাঢ় হয়ে ওঠে। আমাদের আরো দ্রুত খুঁজতে হবে। এই জায়গাটি সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়। এই জায়গাটা আমার মন্ত্র বন্ধন দ্বারা আবদ্ধ, যা একবার রানীমা নিজেই তৈরি করেছিলেন। রানী এটি করেছিলেন তার নিজের নিরাপত্তার জন্য, বিশেষ করে বাড়ির জন্য। মুক্তিসেনা বিদ্রোহীরা পুরো প্রাসাদটি ভেঙে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে এই শয়ন কক্ষটি অক্ষত রয়ে গিয়েছিল। মন্ত্রবন্ধনটা কি? যখন তুমি শক্তিশালী এই কালো জাদু ব্যবহার করে কোনো জায়গা সুরক্ষিত করবে, অন্য যে কেউ সেই অঞ্চলে প্রবেশ করলে প্রেত জগতে বসবাসকারী অন্ধকার প্রাণীদের দ্বারা আক্রান্ত হতে বাধ্য সে। শাকিনী, সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন জীব, নিজেই এই ঘরটি পাহারা দিচ্ছে। তাহলে আমরা মুকুট পাবো কি করে? আমরা একবার ঘরটি শনাক্ত করতে সক্ষম হলে আমি সেই জায়গায় প্রবেশ করতে পারব। মুক্তি সেনার রক্ত বহনকারী ব্যক্তির ক্ষতি করবে না রানী। মাঝার হতবম্ব হয়ে গেল। বৃদ্ধ লোকটা কি বলল ঠিক বুঝতে পারল না। হঠাৎ তারা একটি ঘর দেখতে পেল, যেখান থেকে লাল আলোর রশ্মি আসছে। ওখানে যাই, ভেতরে কি লুকিয়ে আছে দেখি। মাঝার এগিয়ে গিয়ে দরজায় লাথি মারল। ভিতরের ঘরটা প্রাসাদের বাকি অংশের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। মুক্তি সেনা প্রাথমিকভাবে রানী আলিয়াবাই দ্বারা তৈরি করা হয়েছিল। তিনি এই দলের প্রতিষ্ঠাত্রী ছিলেন। তিনি তার শত্রুদের বিরুদ্ধে অনেক যুদ্ধে জয়ী হন, কিন্তু সে কখনো কল্পনাও করেনি তার নিজের ছেলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ধূমবর্মন রানীকে ধীর গতিতে বিষ প্রয়োগ করে এবং যখন তিনি তার মৃত্যু শয্যায় ছিলেন ততক্ষণে তিনি অনেক কালো শক্তি অর্জন করেছেন। যে শাকিনী মুকুট রক্ষা করছেন তিনি আর কেউ নন, রানী আলিয়া বাইয়ের আত্মা, যিনি কালো জাদুতে আবদ্ধ ছিলেন, যা তিনি একবার তার নিজের ছেলেকে শিখিয়েছিলেন। মৃত্যুর পর সে মুকুটের রক্ষক। একমাত্র মুক্তি সেনার বিশুদ্ধ রক্তই মুকুট স্পর্শ করতে পারে। এটাই একমাত্র কারণ যে দুষ্ট রাজা সমস্ত মুক্তি সেনার রক্তরেখা মুছে ফেলার চেষ্টা করেছিল এবং আজ পর্যন্ত আমি শেষ। আমার পূর্বপুরুষ রাজাকে হত্যা করেছিলেন। তারা দুজনেই রাজার শয়নকক্ষে প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে একটি ভীতিকর অবয়ব ভেসে উঠল। তাকে দেখে মনে হচ্ছিল নরক থেকে বেরিয়ে আসা রাক্ষস। তার চোখে আগুন জ্বলছে। এরই মধ্যে লেকের কাছে পৌঁছে গেছে রাহুল। আমি আসছি আমার রাজা, আমি আসছি আসছি। সে লেকের দিকে ধাপে ধাপে এগিয়ে আসছে। রাহুল এবং লেকের মধ্যে প্রায় 50টি ধাপ বাকি আছে। আর পৈশাচিক অবয়বটি মাঝারের সামনে এসে ঘাড় ধরে তাকে চেপে ধরতে চেষ্টা করল, কিন্তু বৃদ্ধ লোকটি মাঝখানে এসে দাঁড়ালো। আমি আপনাকে ওর ক্ষতি করতে দিতে পারি না। আপনাকে আমাদের যা করার দরকার তা করতে দিতে হবে। অবয়বটি ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠলেও তাদের থামাতে পারল না। মুকুটটি সিলিং এ লুকোনো আছে। ছাদের এই অংশটি পরীক্ষা করো, এর ভিতরেই লুকিয়ে রাখা আছে। মাঝার হাতে একটা স্লেজ হাতুড়ি নিয়ে বিছানায় লাফিয়ে উঠে পড়ল। তার উচ্চতা 6.7 এবং জোরে লাফ দিয়ে সে ছাদে পৌঁছতে এবং এটি স্পর্শ করতে সক্ষম হলো। সে ছাদে হাতুড়ির আঘাত করল এবং ধীরে ধীরে ইটগুলি খসে পড়ল আর সোনার মুকুটটি দৃশ্যমান হলো। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটি ভাঙতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই। রাহুল লেক থেকে মাত্র 20 পা দূরে। আটকে পড়া ক্ষতিগ্রস্তদের আত্মারা লেকের ভিতর থেকে কাঁদছে। প্রাসাদের মধ্যে অবয়বটা চিৎকার করে মাঝারকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু বৃদ্ধ লোকটি মাঝখানে দাঁড়িয়েছিল। রানী, আমি আপনাকে আমাদের থামাতে দেব না। রাত প্রায় শেষ হয়ে আসছে। দ্রুত মুকুট ভেঙে ফেলো। আমাদের হাতে খুব বেশি সময় নেই। মাঝার বুঝলো মুকুটটা ভাঙা দরকার। আমাকে এখন চরম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাই দুঃখিত বলেই সে তার কিট ব্যাগ থেকে কিছু জিনিস বের করলো। এমন কিছু জিনিস যেটা সে চরম সংকটজনক পরিস্থিতির জন্য সুরক্ষিত রেখেছিল। সে সেই জিনিসটি ক্রাউনের পাশে রেখে দ্রুত গতিতে পিছিয়ে গেল। বাবা, আমাদের এখনই চলে যেতে হবে, শুধু দৌড়াও। সে বৃদ্ধের হাত ধরে দরজার দিকে দ্রুত দৌড়ে গেল। রাহুল লেকের জল থেকে শুধুমাত্র 5 পা দূরে ছিল যখন হায়নাটা কেঁদে উঠল। বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেল। ওটি ছিল একটি গ্রেনেড।
ধ্বংস করার জন্য মাঝার মুকুটের নিচে একটি গ্রেনেড রেখে এসেছিল। মাঝারের কাছে একটি বন্দুক ও একটি গ্রেনেড ছিল, যা সে গোপনে লুকিয়ে রাখত। এমন অবৈধ শখ তার জীবন বাঁচাবে তা সে কখনোই জানত না। মুকুট এখন টুকরো টুকরো। রাহুল তার হুঁশ ফিরে পেল। দুষ্ট রাজার মন্ত্রশক্তিও ভেঙে গেছে, কারণ তার মুকুটের অস্তিত্ব আর নেই। রাজার অতৃপ্ত আত্মা হ্রদের উপর ভেসে বেড়াতে লাগলো আর ভয়ে ভীত কণ্ঠে আর্তনাদ করতে লাগলো। হঠাৎ আরো দুটি অবয়ব আবির্ভূত হলো, একজন পাতাল ভৈরবী আর একজন শাকিনী আলিয়া বাই। তুমি হ্রদের দখল নিতে ব্যর্থ হয়েছো, তাই তোমায় নরকে আসতেই হবে। দুষ্ট রাজা কেঁদে উঠলেন, কিন্তু উভয় আসরিক নারী সত্তাই দুষ্ট রাজাকে ধরে হ্রদের ভিতরে টেনে নিয়ে গেল। লেকের জল লাল হয়ে গেল, বিশুদ্ধ রক্ত লাল। এখান থেকে পালাতে হবে, আমাদের এই জায়গা থেকে শীঘ্রই যাওয়া উচিত। দেখতে পাচ্ছি মাঝার আমাদের দিকে ছুটে আসছে। চার বন্ধু আবার এক জায়গায় হলেও বৃদ্ধ লোকটিকে কোথাও দেখা গেল না আর। আমাদের সাহায্যকারী ওই বৃদ্ধ মানুষটি কোথায় গেল, আর তিনি কে ছিলেন? এটা একটা লম্বা গল্প, পরে শুনবি। এখন চল এখান থেকে চলে যাই। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প, পলাশ বসু রায়ের কলমে শোণিত হ্রদ। গল্পটা এতদূর পর্যন্ত তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে, তোমরা কে কোথা থেকে আজকের গল্পটা শুনলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও, এবং তার সাথে গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। গল্পটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো এবং পাশে থাকা হাইপ অপশানে গিয়ে ভিডিওটাকে একটা হাইপ দাও। আর আমার চ্যানেল স্কেটেলস যদি তুমি প্রথমবারের জন্য শোনো, তাহলে কিন্তু বন্ধু বিভিন্ন স্বাদের এইরকম আরও রোমহর্ষক বাংলা অডিও স্টোরি শুনতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আমি রিলিজ করলে সবার আগে তুমি জানতে পারো। আজকের গল্প পাঠিয়েছিল শুভ, অন্যান্য বিভিন্ন ভূমিকায় ছিল সাগর নীল, সৌরভ সাহা, সৌভিক, সুমনা, শুভ এবং আমি শ্রীরূপ। তুমি যদি আরও এইরকম স্কেটেলসের গল্প শুনতে চাও, তাহলে এই মুহূর্তে তোমার মোবাইলের স্ক্রিনে ডান দিক এবং বাম দিকে যে দুটো গল্পের ভিডিও এসেছে তার মধ্যে তোমার পছন্দ মতন যে কোনো একটা ভিডিওতে ক্লিক করো। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন গল্প নিয়ে ফিরবো।